নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সায়ন্তনী পাঠ করছি জ্যোতির্ময় মল্লিকের লেখা মাঝরাতে। আজ বহু বছর হল অরণ্য কোচবিহারের তার ৭ পুরুষের ভিটে মাটি ছেড়ে কলকাতায় পাড়ি দিয়েছে। কোচবিহারে তার পিছুটান বলতে ছিল এক প্রেমিকা, কিন্তু সেও আজ অস্তমিত সূর্যের ন্যায় চলে গেছে তার প্রেমিক পৃথিবীকে ছেড়ে। এখন আছে শুধু কিছু জ্ঞাতি গোষ্ঠী। অরণ্য তার বাবা মার একমাত্র সন্তান, কিন্তু কালের পরিহাসে অরণ্যের বাবা মা আজ তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সে এখন আকাশের তারাদের মধ্যে তার বাবা মাকে দেখতে পায়। বাবা মা মারা যাওয়ার পর তার জীবনটা কেমন যেন অবিন্যস্ত হয়ে পড়ে। তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। অসংযমী জীবন থেকে তাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তার এক দূর সম্পর্কের দাদা তাকে কলকাতার রাজুবাবুর কাছে পাঠিয়ে দেয়। রাজুবাবু অরণ্যের সেই দূর সম্পর্কের দাদার কলেজ জীবনের বন্ধু। কলকাতায় রাজুবাবুর একটি ট্রাভেল এজেন্সি রয়েছে। অরণ্য সেখানেই ট্যাক্সি চালায়। আজ অরণ্য ওই ট্রাভেল এজেন্সির অনেক দিনের কর্মী। প্রথম দিকে কিছু ভুল কাজ করে রাজুবাবুর বিরক্তির কারণ হলেও ধীরে ধীরে সে এখন মালিকের কাছের কর্মী হয়ে উঠেছে এবং তার বিশ্বস্ততা প্রমাণ করেছে। রাজুবাবুর একমাত্র কন্যা জ্যোতিষী, তার সাথেও অরণ্যের সম্পর্ক বেশ ভালো। সে অরণ্যকে দাদা ডাকলেও বন্ধুর মতো ভেবে কিছু সময় এমন অনেক কথাই অরণ্যকে বলে ফেলে যেটা তার বাবা মাকে বলতে পারে না। দুটিতে এমন মিল দেখে রাজুবাবু ভেবেছিলেন তার মেয়ের হাত অরণ্যের হাতেই তুলে দেবেন, কিন্তু অরণ্য আবার কি মনে করে তা ভেবেই তিনি তাকে এই প্রস্তাব দিয়েই উঠতে পারেননি। আজ টিপ করে রুমে ফেরার পথে অরণ্য ট্যাক্সিটা হঠাৎ খারাপ হয়ে পড়ে। বলতে গেলে তার এই ট্যাক্সিটার প্রতিটা অঙ্গের সাথে খুব ভালো পরিচয় হয়ে উঠেছে। কার্বোরেটরের সমস্যা হয়েছে। প্রথম জীবনে সে ছিল একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তাই সমস্যাটা সে নিজেই ঠিক করে তার রুমে চলে যায়। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে রাজুবাবু সঞ্জয়কে নিয়ে তার রুমে এসেছেন। সঞ্জয়ও রাজুবাবুর এজেন্সিতে ট্যাক্সি চালায়। রাজুবাবু বললেন, কাল 17ই জুলাই আমার দিদির মেয়ের বিয়ে। 17ই জুলাইয়ের কথা শুনে অরণ্যের মুখের হাসিটা যেন অস্ত গেল দিগন্তে। তার মুখে বিষণ্ণতার ছাপ একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। একরাশ হতাশা তাকে যেন ঘিরে ধরেছে। সে চুপ করে বসে কোনো যেন অসীম সমুদ্রের ভাবনায় লীন হয়ে গেল। রাজুবাবু অরণ্যকে একবার ধাক্কা দিয়ে বললেন, আমার কাজের চাপের কারণে আমি যেতে পারছি না, তাই আমি চাই অরণ্য তুমি ও সঞ্জয় সেখানে যাও এবং সেখানে গিয়ে তুমি আমার দিদির হাতে এই 50,000 টাকাটা তুলে দিয়ে এসো। এই লকডাউনের বাজারে এ টাকাটা পেলে বিয়েতে কোনো সমস্যাই থাকবে না। সকালের মধ্যে ওখানে পৌঁছতে হবে, বুঝলে সঞ্জয়? সঞ্জয় কিছু বলার আগেই অরণ্য বলে উঠল, ও চিন্তা করবে না বাবু,
টাকাটা ঠিক সময় মতো ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসবো। রাজুবাবু অরণ্যের হাতে টাকাটা দিয়ে চলে গেলেন। রাজুবাবু চলে যাবার পর অরণ্য সঞ্জয়কে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবুর দিদির বাড়িটা কোথায়? সঞ্জয় বলল, এই পুরুলিয়ার সীমান্তবর্তী গ্রামে, কুমারী নদীর তীরে ছোট্ট গ্রাম রামগঞ্জে। অরণ্য বলে উঠল, তাহলে তো আজ বিকেল বা সন্ধ্যাতেই রওনা দিতে হয়। সঞ্জয় আঁতকে উঠল, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। অরণ্য বলল, কি হয়েছে? সঞ্জয় বলল, কাল ভোরে রওনা দেওয়া যাবে, এখন ওইদিকে যাওয়াটা একেবারে ঠিক হবে না। অরণ্য বলল, কাল ভোরে গেলে সময় মতো ওখানে পৌঁছাতে পারবো না তো। আর এখন রাস্তার ডাকাত টাকাত আছে নাকি যে তুমি এখন যেতে ভয় পাচ্ছ? আমি ওসবে ভয় পাই না দাদা। অরণ্য ছেলেটা একটু বেপরোয়া স্বভাবে। সে আগে ভগবান ভূত প্রেতে বিশ্বাস করত, কিন্তু জীবনে চলার পথে আজ সেসব তার জীবন থেকে একেবারে মুছে গেছে। তখন সঞ্জয় বলল, না, ওইদিকে বিকেলের পর কেউ পা রাখে না। কেন? এই রাস্তায় কয়েক মাসের মধ্যে পরপর 5 জন মারা গেছে। শুনেছিলাম ওরা প্রত্যেকেই ছিল ওই রাস্তায় রাতের অভিযান। পরদিন সকালে তাদের লাশ পাওয়া গিয়েছে, ছিন্ন ভিন্ন অবস্থায়। কারো লাশ গাছের গোড়ায়, কারোরটা গাছের ডালে ঝুলছে, আবার কোনো লাশ পাওয়া গেছে রাস্তার ধারে। লাশগুলো দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র পশুর কাজ হতে পারে, কিন্তু লাশটা গাছের ডালে ঝুলালো কি? কথাগুলো বলতেই কাক কেমন যেন শিউরে উঠছে। তাই বলছি, আজ না খেয়ে কাল যাওয়াটাই শ্রেয়। অরণ্য কথাটা এগিয়ে গেল। সে বলে উঠল, কিন্তু আজ রওনা না দিলে তো কাল ওখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আর তাছাড়া আমি বাবুকে কথা দিয়েছি, তাই আমার তো যেতেই হবে। আজই? আজ না গেলে হয় না? না, আজই যাব। আর সঞ্জয় দা, তোমার যাওয়ার দরকার নেই, আমি একাই যাব। না, তোকে একা ছাড়বো না ভাই, গেলে দুজনে একসাথেই যাব। তাহলে সঞ্জয় দা সাথে ছুরি বা দা জাতীয় কিছু নিও। তারপর কথা মতোই ওরা বিকেলের মধ্যে অরণ্যের ট্যাক্সিতে চেপে রওনা দিল। কলকাতা থেকে এই রামগঞ্জে যাওয়ার রাস্তার অবস্থা মোটামুটি বললে উত্তপ্তি হবে। শহরের মধ্যে দিয়ে যাওয়া রাস্তাটুকুই শুধু ভালো বললে চলে, বাকি রাস্তা কাঠড় ও মাটির তৈরি। ট্যাক্সিটা সন্ধ্যা সন্ধ্যায় কলকাতা শহরতলি থেকে বের হয়ে প্রবেশ করল গ্রাম্য রাস্তায়। সঞ্জয় চুপচাপ মাথা নিচু করে মোবাইল ঘাঁটছিল। তার মুখে হাসির লেশ মিত্র নেই। অরণ্য গাড়ির স্টিয়ারিং থেকে এক হাত ছুঁই একটু মুচকি হেসে সঞ্জয়কে ধাক্কা দিয়ে বলল, ভয় করছে? ভয় করলেই ভয় বাড়ে সঞ্জয় দা। সঞ্জয় বলল, ভয় কি আর সাথে আসে রে ভাই? গাড়িটা এমন ভাবে দুলছে যে মনে হচ্ছে তারা যেন পালকিতে চেপেছে। সঞ্জয় হঠাৎ করে বলে উঠল, ডান দিকের রাস্তাটা দিয়ে চল, রাস্তাটা ভালো। সঞ্জয়ের বাড়িটা ওই দিকেই, তাই ওদিকের রাস্তার অনেকটাই অচেনে। সেই রাস্তা দিয়ে অল্প গিয়ে দেখা গেল সামনের ব্রিজ ভাঙা, তাই তাদের আবার আগের রাস্তাতেই ফিরে আসতে হলো। গাড়িটা ধীরে ধীরে জঙ্গলের রাস্তায় প্রবেশ করল। অরণ্য গাড়ি চালাতে চালাতে কান ধরল।
সঞ্জয় বলল, গাড়ি স্পিড বাড়া ভাই। অরণ্য স্পিড বাড়াল। সন্ধ্যা পেরিয়ে এখন প্রায় রাত 8টা। আজ আবার অমাবস্যা তিথি। চাঁদ তাই ছুটি নিয়েছে আজ। বনের ভেতর দিয়ে রাস্তা। পূর্ণিমার চাঁদকেও এই রাস্তার আলো পাঠাতে হলে বনের গাছপালা অনুমতি নিতে হয়। তার মধ্যে আজ অমাবস্যার রাত্রি। অন্ধকার যেন প্রতি মুহূর্তে তাদের গিলে খাচ্ছে। পূর্ণ রাস্তা দিয়ে কিছু দূর যাবার পর হঠাৎ করে একটা বাজে গন্ধ সঞ্জয়ের নাকে এলো। আর ক্রমশ গন্ধটা যেন বেড়েই চলেছে। কোনো বাজে গন্ধ পাচ্ছিস ভাই? হ্যাঁ, কোনো মজা পুকুর বা ভাগাড় থেকে আসছে। ভাগাড়ের গন্ধ কোথায় এখানে পাবি? আর মজা পুকুরের গন্ধ এটা না। কোথা থেকে একটা চামচিকে ট্যাক্সির ভিতরে ঢুকে পড়ল। ঝিঝি পোকার ঝিঝি শব্দটা আরো যেন বেড়ে গেছে। তার সাথে দোসর হয়েছে পেঁচার গা হিম করা গা। মৃদু মন্দভাবে বইতে থাকা হাওয়ার গতিটা হঠাৎ বেড়ে গেল। বনটা আরো গভীর হয়ে উঠছে ধীরে ধীরে। গাছগুলো যেন নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছে। কয়েকটা চোখ যেন দূর থেকে তাদের দিকে নজর রাখছে। বনের ভেতর থেকে আরো একটা শব্দ মাঝে মাঝে ভেসে আসছিল। অরণ্য বলে উঠল, সঞ্জয় দা, কিছু শুনতে পারছো? সঞ্জয় এমনিতে চুপ করেই ছিল। ও একটু কান পেতে রইল। কেউ মনে হয় মন্ত্র পড়ছে। শব্দটা যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ওরা দুজনেই কান পেতে শুনতে থাকলো। গাড়িটার গতি ধীরে ধীরে কমতে থাকলো। কেউ যেন আটকে রেখেছে। তারপর একটা জোরে ধাক্কা দিয়ে থেমে গেল ট্যাক্সিটা। সঞ্জয়ের চোখ মুখ যেন ভয়ে শুকিয়ে গিয়েছে। সে বলে উঠল, কতবার না করেছিলাম আজ বের হবার দরকার নেই, এখন কি হবে? অরণ্য বলল, আরে সঞ্জয় দা, ভয় পেও না, কার্বোরেটরের সমস্যা হয়েছে। কালও ঠিক একই ঘটনা ঘটেছিল। দাঁড়াও, এক্ষুনি ঠিক করছি। না ভাই, এখন এখানেই থাক, ভোর হলে এটা ঠিক করে রওনা দেওয়া যাবে। আরে দাদা, ভয় পেও না, তুমি ভেতরেই বসো, আমি ঠিক করে আসছি। এই বলে অরণ্য গাড়ি থেকে বের হয়ে গাড়ির বনেটটা তুলে ধরল। সঞ্জয়ও গাড়ি থেকে নামল। এরই মধ্যে বনের ভেতর থেকে ভেসে আসলো মন্ত্রোচ্চারণের মতো শব্দটা। আর একটু একটু করে চুপ হয়ে গেল, শোনা যাচ্ছে না। দুর্গন্ধটা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। হঠাৎ একটি বিকট শব্দে তারা দুজনেই আটকে উঠল। শব্দটা যেন যুগ যুগান্তরের অতৃপ্ততাপূর্ণ একটি শব্দ। একটি মোমের শিখার মতো আলো তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। নিঃসঙ্গতা শ্রীকৃষ্ণের বিরহ করুণ বাঁশির মতোই বেজে চলেছে এখানে। শাল, শিমুল, সেগুন, পলাশ, কামারি, নানা শ্রেণীর উদ্ভিদ ধাপে ধাপে উঠে গেছে। গাছগাছালিগুলো করুণ দৃষ্টিতে তাদের দিকে চেয়ে রয়েছে, যেন কথা শুনতে যায়। সামনে পেছনে ডানে বামে কোথাও কোনো মনুষ্য বসতির চিহ্ন মাত্র নেই। মোমের মতো আলোটা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। সঞ্জয় এক দৃষ্টিতে তাদের দিকে এগিয়ে আসা আলোটার দিকে তাকিয়ে আছে। এইদিকে অরণ্য ট্যাক্সিটা ঠিক করতে ব্যস্ত। প্রায় ঠিক হয়ে এসেছে সঞ্জয় দা। সঞ্জয় চুপ করেই রইল।
অরণ্য বলল, কার্বোরেটরের সাথে এবার ফুয়েল লাইনেও একটু সমস্যা হয়েছে, তাই গাড়িটা একটু আস্তে আস্তেই চালাতে হবে। এই বলে অরণ্য ট্যাক্সিটা স্টার্ট করলো। সঞ্জয় দা, উঠে এসো। সঞ্জয় দা, কোথায় গো? সঞ্জয়ের কোনো সাড়া নেই। অরণ্য গাড়ি থেকে নেমে দেখল সঞ্জয় ঠায় এক দৃষ্টিতে সেই আলোটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই শব্দটা আবার শোনা যাচ্ছে। আলোটা তাদের দিকে এগিয়ে আস্তে আস্তে ডান দিকে চলে গেল। অরণ্য আবার ডাকল, সঞ্জয় দা। সঞ্জয় কোনো উত্তর না দিয়ে আলোটার গতিপথ অনুসরণ করে চলতে লাগলো। অরণ্য তাকে আবার ডাকল, সঞ্জয় দা, সঞ্জয় দা। কোনো সাড়া নেই। অরণ্য সঞ্জয়ের পেছনে ছুটল তাকে আটকানোর জন্য। গাড়ি চলার রাস্তার ডান পাশ দিয়ে একটি পায়ে হাঁটা রাস্তা বনের ভেতরে চলে গেছে। সঞ্জয় সেই রাস্তা দিয়ে বনের ভেতরে প্রবেশ করল। চড়াই উতরাই ভেঙে জাফরি কাটা রহস্যময় আলোটাকে অনুসরণ করে ছুটে চলেছে সে। মুহূর্তে সেই অদ্ভুত শব্দটা আবার কানে এলো অরণ্য। তার সাথে বাজে উগ্র গন্ধটা বেড়েই চলেছে। সঞ্জয় যেন উন্মত্তের মতো চড়াই উতরায় ভেঙে, বনপথ ভেঙে, টিলা পাথর ডিঙিয়ে চলছে। সঞ্জয়কে দেখে মনে হচ্ছে তার চলার শেষ শক্তিটুকু নিংড়ে নেওয়া হয়েছে, কিন্তু রহস্যময় আলোটা যেন তাকে অকল্পনীয় চুম্বক শক্তিতে টেনে নিয়ে চলছে। অরণ্য সঞ্জয় দা, সঞ্জয় দা, ও সঞ্জয় দা বলে ডাকতে ডাকতে তার পেছনে ছুটে চলেছে। হঠাৎ সে রহস্যময় আলোটাকে আর দেখা যাচ্ছে না। সঞ্জয় তাও দিক বিদিক জ্ঞান শূন্যভাবে ছুটে চলেছে। হঠাৎ সঞ্জয় স্থির পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। অরণ্য দেখল সামনেই দুটো চিতা জ্বলছে, আশেপাশে বাঁশ, পোড়া মাটির হাঁড়ি, চাংড়া, কম্বল, চাদর পড়ে আছে। অরণ্য বুঝতে পারছিল রহস্যময় আলোটা তাদের একটি শ্মশানে নিয়ে এসেছে। একটি বট গাছ তার শাখা প্রশাখা দিয়ে গোটা শ্মশান ভূমিকে যেন ছাতার মতো আশ্রয় দিয়ে রেখেছে। তার ছুরিগুলো যেন কলার মালার মতো ঝুলছে। হঠাৎ একটি কঙ্কালসার ব্যক্তি তাদের দিকে এগিয়ে এলো। তার কথা, চোখের ছাউনি দেখে মনে হচ্ছিল তারা যেন খুব বড় অপরাধ করে ফেলেছে। সে তাদের বলল, আপনারা? অরণ্য বলল, আমরা কলকাতা থেকে রামগঞ্জ যাচ্ছি। একটি আলোর পেছনে আমরা এখানে এসেছি। সে বলল, আপনাদের এখানে আসাটা একদম উচিত হয়নি। কেন? সে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এসেই যখন পড়েছেন, তো এখন আর যাওয়ার দরকার নেই। আপনারা রাতটা এই মন্দিরেই কাটান। ভুলেও এই মন্দিরের চৌহদ্দির বাইরে একটা পাও রাখবেন না। আপনারা এই মন্দিরে নিরাপদ। মা ছিন্নমস্তা, বাবা মহাকালের ধানে তারা সন্তানরা একদম নিরাপদ থাকবে। জয় মা চামুন্ডা, জয় মা মুন্ডমালিনী, জয় বাবা মহাকাল। আমি আমার কাজটা শেষ করে আসছি। আপনাদের সুরা চলে? সঞ্জয় যেন ঝিম ধরে আসছে। অরণ্য বলে উঠল, চলে মাঝে মধ্যে। আপনারা এখানেই বসুন, আমি এখনই আসছি।
ওরা দুজনে মন্দিরের বারান্দায় বসে থাকলো। অরণ্য মন্দিরে একটি খুঁটিতে মাথা ঠেকিয়ে ভাবনার সাগরে ডুব দিল। ছমছম একটি শব্দে অরণ্য হঠাৎ আটকে উঠল। সে দেখল বটগাছটার এক পাশের ডাল যেন দুলে উঠল। ক্রমশ সেটা যেন বেড়েই চলেছে, কিন্তু হাওয়া তো বইছে না। তাহলে কি কোনো প্রাণী ডালটা নাড়াচ্ছে? সে ভালো মতো দেখলো ডালটাকে, কিন্তু কিছুই তো নেই। মুহূর্তে সে আশেপাশে কিছুর উপস্থিতি অনুভব করল, কিন্তু কিছুই ঠাউর করতে পারল না। সে কিছুটা অস্বস্তিতেই সঞ্জয়কে ডাকল, কিন্তু সঞ্জয় কোথায়? সঞ্জয় তো নেই। সঞ্জয় দা, ও সঞ্জয় দা! মন্দিরের চৌহদ্দিতে সঞ্জয়কে খুঁজে না পেয়ে সে খুঁজতে বের হলো। শ্মশানের আশেপাশে সে অনেক সমাধি দেখতে পেল, তার মধ্যে কয়েকটা অনেক আগে। সে হাঁটতে হাঁটতে চিতার সামনে গেল, কিন্তু সেখানে সঞ্জয় বা সেই কঙ্কালসার ব্যক্তির কাউকেই খুঁজে পেল না। সে সামনে এগিয়ে গেল। একটি পুকুর তার দৃষ্টগোচর হলো। কেউ যেন তার উপর নজর রাখছে। ছমছম শব্দটা আবার তার কানে এলো। বটগাছটার অন্য পাশের ডালটা আবার খুব জোরে দুলছে। চারপাশের এই নিস্তব্ধতার মধ্যে শুধুমাত্র গাছের একটি ডাল দুলে ওঠা অনভিপ্রেত। দূরে কুকুরের কান্নার শব্দ শোনা যাচ্ছে। অরণ্য সামনে এগিয়ে গেল। সেই বটগাছটার গোড়ার সামনে পৌঁছালো। সামনে কয়েকটা বেদির মতো বানানো, তার পাশে কয়েকটা ত্রিশূল। গাছটার আশেপাশে সে আরো বেদি দেখতে পেল। কয়েকটা বেদির সামনে নরকঙ্কাল, সিঁদুর মাখানো, মাথার খুলি রাখা। তার পাশে চারিদিকে মুখ করে চারটি মাটির সরা, এবং তার মাঝে তিনটি সরা রাখা। প্রত্যেকটি চাল, কুড়ো, মধু জাতীয় কিছু দিয়ে পূর্ণ। সে দেখল সামনে দুটো যজ্ঞস্থলী, একটির পাশে যজ্ঞের কিছু সামগ্রী রাখা। রহস্যময় শব্দটা আবার শুনতে পেল সে। চারপাশে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না। আবার একটু এগিয়ে সে ছাপকার মতো একটি ঘর দেখতে পেল। ঘরটিতে মোমের মতো নিভু আছে আলো জ্বলছে। সে সঞ্জয়কে দেখতে পেল। সেই ছাপড়ার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। অরণ্য তাকে ডাকলো, সঞ্জয় দা, সঞ্জয় দা! কোনো উত্তর নেই। সে তখন দৌড়ে গিয়ে সঞ্জয়ের সামনে দাঁড়ায়। তার মুখাবয়ব যেন কিছুটা পাল্টে গিয়েছে। তখন ছাপটার মধ্যে থাকা কয়েকটা লাশ অরণ্য দৃষ্টগোচর হলো। সে দেখল কয়েকজন সেই লাশের উপরে বসে কি যেন করছে। একটি করুণ আর্তনাদ অরণ্যের কানে এলো। কৌতূহলবশত সে খানিকটা এগিয়ে গেল। মুহূর্তেই পেছন থেকে সঞ্জয়ের মাথায় খেয়ে যেন কাঠের ডুম দিয়ে আঘাত করলে। মাটিতে লুটিয়ে পড়ল সঞ্জয়। তেপান্তরের মাঝি যেন তার জীবন নৌকা থেকে সব নিঃসঙ্গতাকে এখানে নামিয়ে তার কাজেই কেটে নিচ্ছে। অনুক্ষণ বেজে চলা নিঃসঙ্গতা মুহূর্তেই মানুষকে যেন অন্য এক জগতে নিয়ে যায়। উত্তর পশ্চিম কোণ থেকে থরে থরে এগিয়ে আসা কালো ঘন মেঘ যেন ক্রমশ গিলে খাচ্ছে মুক্ত আকাশটাকে।
মুহূর্তেই বট গাছটার একটি ডাল ভেঙে পড়ল। অরণ্য দেখল ডালটার ওপাশে একটা আধপোড়া কাঠের ডুম নিয়ে দাঁড়িয়ে আছে সেই কঙ্কালসার ব্যক্তিটি। সে অরণ্যকে কিছুটা উচ্চস্বরে বলল, এদিকে এসেছেন কেন? আশেপাশে সঞ্জয় তাকে না পেয়ে ওকে খুঁজতেই আমার এদিকে আসা। আপনাদের বলেছিলাম কোনো পরিস্থিতিতেই মন্দিরের চৌহদ্দি থেকে বের না হতে। মা তোমার সন্তানদের রক্ষা করো, এরা নিতান্তই অবুঝ। জয় মা, জয় মা, জয় মা। কিন্তু সঞ্জয় দা, ওর এটা হবারই ছিল, না হলে ওকে আর রক্ষা করা যেত না। ও ওই ছাপড়ায় যাচ্ছিল, ওটা জমের দুয়ার, যে একবার চায় আর ফেরে না। অরণ্য দেখল ছাপড়া থেকে কয়েকটা ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। সে কিছু বলার আগে ব্যক্তিটি সঞ্জয়কে ঘাড়ে তুলে বলল, চলুন। কিন্তু অরণ্য নড়তে পারছে না, তার পা কে যেন আটকে ধরেছে। বন্ধনটা ক্রমশ দৃঢ় হওয়ার সাথে সাথে তার পা যেন মাটিতে ডেবে যাচ্ছে। অরণ্য প্রাণপণ চেষ্টা করেও তার হাঁটার ইচ্ছেটাকে বাস্তবায়িত করতে পারছে না। কঙ্কালসার ব্যক্তিটি অরণ্যর হাতটা শক্ত করে ধরে বিড় করে কি যেন বলতে লাগলো। হঠাৎ এক হিচকে টানে তাকে বন্ধনমুক্ত করল সে। কঙ্কাল সর্বস্ব দেহে এত শক্তি দেখে অরণ্য অবাক। সেই ব্যক্তিটি অরণ্যকে বলল, এখন সোজা মন্দিরে যেতে হবে, আর যাবার সময় যাই হোক পেছনে ফিরে তাকালে চলবে না। এই বলে সে হাঁটা দিল। তার পেছনে হাঁটতে হাঁটতে অরণ্য বলল, কেন তাকালে কি হবে? অত কৌতূহল ভালো না বাবু, যা বললাম তাই করুন। দুজনেই মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করল। হঠাৎ পেছন থেকে অরণ্যকে কেউ যেন ডাকছে, অরণ্য, অরণ্য, এদিকে আয় বাবা, আমরা তোর জন্য বহু কাল ধরে অপেক্ষা করছি। গলার স্বরটা খুব চেনা চেনা মনে হচ্ছে অরণ্য। তার আত্মার আপনজন, তার মায়ের গলার স্বর মনে হচ্ছে। সে অস্বস্তিতে দিক পেছনে তাকাতে চাইলে সেই ব্যক্তিটি বলে উঠল, সাবধান, ভুলেও পেছনে তাকাবেন না, তারা এসে গেছে। মুহূর্তেই একটি ছায়া তাদের পথ আটকানোর চেষ্টা করলে সেই ব্যক্তিটি অরণ্যর হাত শক্ত করে ধরে এগিয়ে চলে। মন্দিরে পৌঁছানোর পর সেই ব্যক্তিটি সঞ্জয়কে তার কাঁধ থেকে নামিয়ে মন্দিরের বারান্দায় শুইয়ে দেয়। তার মাথায় এবং মুখে হাত বুলিয়ে বিড় করে কি যেন বলতে থাকে। মনে হয় মন্ত্র পড়ছে। সঞ্জয় একটু নড়ে উঠল। অরণ্য সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করল, আপনি কে? আপনার নামই বা কি? সেই ব্যক্তিটি বলল, আমি মায়ের সন্তান, আমার নাম বলাই চরণ। আপনি এখানে কি করেন? মাকে খুঁজি। মানে? ও আপনি বুঝবেন না, এসব আপনাদের আধুনিক শিক্ষিত সমাজের বাইরে। অরণ্য বলল, তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই মহাশ্মশান আমার ঘর, আর এই সমস্ত পৃথিবী আমার বাড়ি। আপনি এখানে একা একা থাকেন, আপনার কোনো ভয় বা অসুবিধা হয় না? তখন বলাই চরণ বলল, অসুবিধে সুবিধা সব নিজের উপর, আর ভয় কাকে দেখে ভয় পাবো? ওরা তো সবাই আমার আপন, কেউ আগের আর কেউ নতুন বন্ধু। বন্ধুদের দেখে আমার কেউ ভয় পায় নাকি? ওই যে দেখছেন খেজুর গাছের পাশের সমাধিটা,
ও আমার সব থেকে পুরনো বন্ধু। প্রায় প্রতিদিনই ওর সাথে আমার কথা হয়। প্রেমে ধোঁকা খেয়ে ও আত্মহত্যা করে। গাছের ডালে ফাঁসি দিয়ে ওর মৃত্যু হয়। জানেন, মাঝে মাঝে আমিও ওকে সান্ত্বনা দিই। ওই যে ওই কোণে আছে আমার কিছু ছোট বন্ধু, ওদের সাথে মাঝে মাঝে আমার খেলতে হয়। আসলে খুব ছোট তো ওরা, খুব কম বয়সেই ওদের চলে যেতে হয়েছিল এই পৃথিবী ছেড়ে। কিন্তু চলে গিয়েও কি ওরা যেতে পেরেছে? এখন ওদের সবটাই আমি। তাই ওদের স্বভাবটার সব অভিযোগ আমার কাছে। আমার এই বন্ধুদের মধ্যে কেউ জলে ডুবে, আবার কেউ আগুনে পুড়ে মারা গিয়েছে। সবারই মৃত্যু অপঘাতে হয়েছিল। সামনে যে দুটো চিতা দেখছেন, এখানে স্বাভাবিকভাবে মানুষের অন্তিম সংস্কার করা হয়। আর পুকুরের পাশে যে দুটো চিতা আছে, সেখানে মূলত অপঘাতে মৃত মানুষদের পোড়ানো হয়। ওটা উত্তম সাধন ক্ষেত্রও বটে। এখানে যেমন আছে অপঘাতে মৃত মানুষদের সমাধি, তেমনি রয়েছে সাধক বৈষ্ণবদের সমাধি। ওই যে সামনে দেখছেন ওই সমাধিটা, আমাদের গুরু শ্রী শ্রী অভয়ানন্দজির। এখানে সবাই আমার আপনজন। সবটা শুনি অরণ্যের মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কাতর কণ্ঠে জিজ্ঞাসা করল, আর ওই ছাপড়াটা কিসের? ওখানে অনেক লাশ দেখলাম, আর মোমের আলোর মতো যে আমাদের পেছন পেছন এখানে এলাম, সেই রকম আলো মনে হয় ওখানেও দেখেছিলাম। আপনার নিয়তি আপনাকে বাঁচিয়েছে। আমাকে যদি মা আজ এখানে না পাঠাতেন, তাহলে আর কোনোদিনই আপনি আপনার গন্তব্যে যেতে পারতেন না। কেন? সে অনেক আগের কথা। এখানে তখন আমাদের গুরু শ্রী শ্রী অভয়ানন্দজি সাধনা করতেন। তখন আমরা নবীশ মাত্র। এখানে তখন দূর দূরান্ত থেকে অনেক সাধক আসতেন তন্ত্রের সিদ্ধি পেতে। 10 মহাবিদ্যা, কালী, তারা, ত্রিপুর সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। বিভিন্ন গুপ্ত সাধনা, যেমন কর্ণপিশাচিনী সাধনা, পঞ্চমুণ্ডী সাধনা, ডামরতন্ত্র, ডাকিনী সাধনা, হুংসী যক্ষিণী সাধনা, যোগিনী তন্ত্র সাধনা, সব সাধনা, আরো কত ধরনের সাধনা। ওই যে পঞ্চমুণ্ডীর আসনটা দেখতে পাচ্ছেন, ওটা সিদ্ধাসন। আমার গুরুজি ওখানে বসেই সাধনা করতেন। আমিও সুবোধ গুরুজির অন্যতম প্রিয় শিষ্য ছিলাম। তন্ত্রের পথে এগোতে গেলে পথপ্রদর্শক হিসেবে একজন উপযুক্ত গুরু প্রয়োজন। গুরুজি আমাদের তার জ্ঞাত সব তন্ত্রবিদ্যাই শিখাতে চেয়েছিলেন। সেখান থেকেই এই সবের সূত্রপাত। একজন প্রকৃত সাধক হতে গেলে তার নিজের পঞ্চ ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত আবশ্যক। সাংসারিক বিভিন্ন মোহ মায়া থেকে নিজেকে মুক্তই রাখা দরকার। সুবোধ মানুষ হিসেবে অত্যন্ত লোভী প্রকৃতির হওয়ায় পরের দিকে গুরুজি তাকে তন্ত্রের গভীর জ্ঞান দিতে রাজি হননি। তখন সে অন্য এক সন্ন্যাসীকে গুরু বানিয়ে কুপথে তন্ত্র জ্ঞান অর্জন করতে উদ্যত হয়, কিন্তু সে ব্যর্থ হয়। প্রতিবার ব্যর্থতার সাথে সাথে তার উগ্রতা আরো বাড়তে থাকে। সে নতুন আরো সাগরের জোগাড় করে কুপথে তন্ত্রে সিদ্ধ হওয়ার চেষ্টা করতে থাকে। সব সাধনার সময়
28 দিন। একবার ব্যর্থ হলে পুনরায় সাধনা করতে অন্য সব ফল প্রয়োজন, আর সব সাধনার জন্য অপখাতে মৃত সবই শ্রেয়। তাই তারা মন্ত্র বলে এই পথে আগত যাত্রীদের নির্মমভাবে হত্যা করে এবং তাদের লাশগুলো নিয়ে আসে সাধনার নাম করে। আপনাদের গাড়িতে থাকা মহাকালীর ছবি আপনাদের আজ রক্ষা করেছে, আর ওই আলোটা এই তন্ত্রেরই ফল। ওই থেকে সঞ্জয় উঠে বসে চুপ করে তাদের সব কথা শুনছিল। সঞ্জয় কিছু যেন বলতে চাইল, কিন্তু চুপ করে থাকলো। মুহূর্তে মন্দির চত্বরটা একটা সুন্দর গন্ধে মুখরিত হয়ে যায়। মন্দিরে থাকা ঘণ্টাগুলো যেন হঠাৎ বেজে উঠল। মন মুখরিত করা ধ্বনিতে গোটা মন্দির চত্বরটা যেন অন্য একটা জগতে পরিণত হলো। সেই ব্যক্তিটি বলল, আপনাদের এখান থেকে যাওয়ার সময় হয়ে এসেছে। মন্দিরের পাশের এই পথটা আপনাদের রাস্তায় গাড়ির কাছে নিয়ে যাবে। সঞ্জয় ও অরণ্য ওই পথ দিয়ে যেতে উদ্যত হলো। যাবার সময় ব্যক্তিটি অরণ্যকে বলল, বন্ধু বিদায়, আবার দেখা হবে। ব্যক্তিটির এই কথা অরণ্যকে অবাক করল। তারা দুজনেই ওই পথটা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠল। সেখানে গিয়ে তারা দেখল তাদের গাড়িটা সেই জায়গায় নেই। তারা তন্ন তন্ন করেও গাড়িটা কোথাও খুঁজে পেল না। মুহূর্তেই খুব জোরে হাওয়া বইতে লাগলো। গাছপালাগুলো জোরে জোরে মাথা দোলাতে লাগলো। শো শো শব্দে বইতে থাকা হাওয়া তাদের চোখ খুললে দিচ্ছে না। হঠাৎ তারা তাদের গাড়িটাকে আবার সেই আগের জায়গাতে দেখতে পেল। গাড়িটার কিছু জায়গায় রক্তের ছাপ একদম স্পষ্ট। বয়ে যাওয়া বাতাসে মাথা নাড়িয়ে ভোরের গাছপালারা যেন তাদের বিদায় জানাচ্ছে। জীবন নদীতে নৌকা একটি বিষয়ের উপরেই দাঁড়িয়ে আছে। গাড়িতে ছোপ ছোপ দাগগুলো কিসে? অরণ্য ও সঞ্জয় দুজনেই ট্যাক্সিটার দিকে এগিয়ে গেল। সঞ্জয় বলল, এসব কিছুই না ভাই। এই বলে সে রাস্তায় পড়ে থাকা শুকনো পাতাগুলো দিয়ে সেই দাগগুলো মুছতে থাকল। সে বলল, এবার আমি গাড়িটা চালাচ্ছি, তুই পাশে বস। এই বলে সে ট্যাক্সিটা স্টার্ট করল। অরণ্য পাশে বসল। গাড়িটা ধীরে ধীরে বনভূমি পার করল। রাস্তার দুপাশে মাইলের পর মাইল ফাঁকা জমি। কোথাও কোনো মনুষ্য বসতি চিহ্ন পর্যন্ত নেই। এরই মধ্যে ইন্দ্রদেব তার কৃপা বর্ষণ দৃষ্টি শুরু করেছেন। আকাশ মাটি সর্বত্র বজ্র গর্জনে নাভি পর্যন্ত কেঁপে উঠেছে। বৃষ্টির সাথে দাপিয়ে ছুটছে ভেজা বাতাস। মাটি পাথরের তৈরি রাস্তার কিছু কিছু জায়গায় বৃষ্টির জল জমে যেন ছোটখাটো ডোবায় পরিণত হয়েছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে ট্যাক্সি চালিয়ে যাওয়ার থেকে পায়ে হেঁটে গেলে হয়তো গন্তব্যের আগে পৌঁছানো যাবে। সঞ্জয় বলে উঠল, আজ রওনা না দিলেই ভালো হতো, তাহলে এত বিপদ হতো না। অরণ্য একটি দীর্ঘশ্বাস ফেলল। সে এতক্ষণ পর নিশ্চিত হল সঞ্জয় স্বাভাবিক হয়েছে। অরণ্য বলল, যা হয় ভালোর জন্যই হয় সঞ্জয়দা। আজ ট্রেন না হলে আমাদের কি ডোমরূপে সেই সাধকের সঙ্গে পরিচয় হতো বলো তো? এই রহস্যময় পথটা, আসল রহস্যটাও তো থেকে যেত অন্ধকারে। আসল ঘটনাটা তো সবারই অজানাই থেকে যেত। তাছাড়া একটি মেয়ের ভবিষ্যৎ
ও তার পরিবারের সম্মানের দায়িত্ব আমাদের কাছে দিয়েছেন রাজু বাবু। সেটা ভুলে কি করে বলো তো সঞ্জয় দা? পরমেশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন, বুঝলে সঞ্জয় দা? অরণ্যের মুখে ভগবানের কথা শুনি সঞ্জয় কিছুটা অবাকই হলো। কলকাতা থেকে আসা পর্যন্ত সে একবারও অরণ্যের মুখে ভগবানের নাম শোনেনি। এরই মধ্যে ঝড় বৃষ্টির তাণ্ডব একটু কমে এসেছে, কিন্তু ভেজা বাতাসের দাপট এখনো বর্তমান। মুহূর্তেই রাস্তার পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ করে দিল। তার পাশে থাকা একটি গাছ মাটিতে লুটিয়ে পড়ল। তাদের গাড়িটা অল্পের জন্য রক্ষা পেল। গাছটা না সরালে তাদের ট্যাক্সিটা এখন আর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবে না। তারা দুজনেই ট্যাক্সি থেকে গাছটা সরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। অরণ্য গাড়িতে থাকা দাটা বের করে গাছটা কেটে সরানোর চেষ্টা করে। গাছটা তারা প্রায় সরিয়েই ফেলেছে। এরই মধ্যে গাড়ির হেডলাইটটা বন্ধ হয়ে এসেছে। অরণ্য অনেক চেষ্টা করেও সেটা ঠিক করতে পারল না। এখন শুধু মাঝে মাঝে চমকে ওঠা বিদ্যুতের আলোই তাদের ভরসা। গাছ কেটে সরিয়ে যখন তারা ট্যাক্সিতে উঠে যাবে, তখন দূর থেকে কে যেন বলে উঠল, কে ওখানে কে? তারা দুজনে সামনে পিছনে ডানি পায় তীক্ষ্ণ নজর দিয়েও কাউকে উদ্ধার করতে পারল না। তারা শুধু দেখতে পেল অন্ধকার গায়ে মেখে আশেপাশের কিছু গাছপালা ভীষণ আকার দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। গাড়িটা স্টার্ট দিল সঞ্জয়। তাদের ট্যাক্সিটা শারীরিকভাবে অক্ষম, অন্ধ পথিকের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যেতে থাকে রাস্তা দিয়ে। বৃষ্টির পর ব্যাঙের হৃদয়ে যেন নতুন রোমাঞ্চের সৃষ্টি হয়েছে। তাদের প্রেমালাপে কান খোলা রাখাটাও দায় হয়েছে সঞ্জয় ও অরণ্যের। গাড়িটা ধীরে ধীরে একটি কাঠের পুল পেরোল। ব্যাঙের প্রেমালাপ যেন আরো বেড়েই চলেছে। হঠাৎ অরণ্য গাড়িতে তৃতীয় কিছুর উপস্থিতি অনুভব করল। গাড়িটার হেডলাইট হঠাৎ আবার জ্বলে উঠল। গাড়িটার স্পিডও বেড়ে গেল। দূরে কোথাও যেন শেয়াল ডাকছে। আশেপাশে কোনো ভিজা গাছের ডালে বসে পেঁচা ডেকেই চলেছে। কেমন যেন ছমছমে পরিবেশ বিরাজ করছে। মুহূর্তে সঞ্জয় চিৎকার করে উঠল। সঞ্জয়ের গলার পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। সঞ্জয় গাড়িটা থামিয়ে দিল। অরণ্য দেখল সঞ্জয়ের গলায় আঁচড়ের দাগ। গলায় 4টে আঙুল দিয়ে আঁচড়ানোটা স্পষ্ট বোঝা যাচ্ছে। অরণ্য তখন তার জলের বোতলের জল দিয়ে সেই জায়গাটা ধুয়ে দিল এবং তার পকেটে থাকা রুমাল দিয়ে আঁচড়ানো জায়গাটা বেঁধে দিল। সেই রুমালটা ছিল তার অতীত জীবনের একমাত্র স্মৃতি। রুমালটা তার প্রেমিকা একসময় তাকে উপহার দিয়েছিল। গাড়িটা এখন অরণ্য চালাচ্ছে। সামনে একটা ব্রিজ। সঞ্জয় বলে উঠল, এটা বহু আগের ব্রিজ। ব্রিটিশ শাসনকালে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। এখন ব্রিজটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৃষ্টিগোচর হচ্ছে না। ব্রিজে উঠতেই ট্যাক্সিটা আবার বন্ধ হয়ে গেল। অরণ্য বাইরের দিকে তাকাল। না, কোথাও কেউ নেই। মাঝি মোল্লার সবাই ঘাট থেকে বিদায় নিয়েছে। অনেক চেষ্টা করে অরণ্য আবার ট্যাক্সিটা স্টার্ট করল। ট্যাক্সিটা যখন ব্রিজের মাঝামাঝি এলো, হঠাৎ অরণ্যের মনে হলো কেউ যেন তাতে পিছু নিয়েছে। সে লুকিং গ্লাস দিয়ে
পিছনটা দেখবার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে পেল না। সে দেখতে পেল দূরে ঝাউ শিমুলের বন নদীর দিকে ঝুঁকে আছে। তার মধ্যে কিছু কিছু ডাল নদীর জল ছুঁয়েছে। হঠাৎ তার মনে হলো বীজটা যেন কাঁপছে। হঠাৎ শিশুদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। কিছু শিশু যেন অঝরে কেঁদেই চলেছে। তাদের কষ্টের যেন কোনো সীমা নেই। বড় অস্থির সেই কান্না। সঞ্জয় বলে উঠল, ভাই কিছু শুনতে পাচ্ছিস? কান্নার শব্দটা যেন ফিরেই চলেছে। তার সাথে পায়ের তলার বীজটা ক্রমশ কেঁদেই চলেছে। তারা শুনেছিল আগেকার দিনে বড় বড় বীজগুলি তৈরি করতে শিশুদানের বলিদানের প্রথাটা। তারা দুজনেই ভীতভাবে রাম নাম জপ করতে করতে বীজটা কোনোভাবে পার হল। তাদের গাড়িটা ধীরে ধীরে এগিয়ে গেল রাস্তা দিয়ে। একটা তাঁবু তাদের দৃষ্টিগোচর হল। তারা এগিয়ে গেল সেটার দিকে। তারা দেখল সেটা শুধুমাত্র একটু তাঁবু নয়, সেটা একটি ছোট্ট দোকান। দোকানদার যেন কোনো আদিম সভ্যতার কোনো এক নাগরিক। মাথায় জটা ধরা চুল, পাক ধরা দাড়ি বুক ছুঁয়ে, গলায় ৩-৪টে রুদ্রাক্ষের মালা ঝুলছে। অরণ্য তার কাছে কিছু খাদ্য সামগ্রী চাইল। সেখানে তারা কিছু খাদ্য গ্রহণ করে আবার রওনা দিতে উদ্যত হলে সেই ব্যক্তিটি বলে উঠল, আজ এখান থেকে কাল রওনা দিয়েন আপনারা আপনাদের গন্তব্যের উদ্দেশ্যে। তারা বুঝতে পারল না এই ছোট্ট তাঁবুতে, যেখানে ঠিক মতো বসার জায়গা নেই, ঝড় সেই তাঁবুর অবস্থা আরো বিপন্ন করে তুলেছে। সেখানে তারা রাত্রি যাপন করবেন কোথায়? তাদের মুখ দেখে সেটা বুঝতে পেরেই হয়তো সে বলে উঠল, এখানে নয়, ওই যে পুরোনো বাংলোটা দেখতে পাচ্ছেন, ওটাই আমার বাড়ি, ওখানেই আমি থাকি। তারা স্পষ্ট দেখতে পেল গাছপালা ঘেরা একটি পুরনো জরাজীর্ণ বাংলো, তার পাশে একটি মন্দির, সেখান থেকে ধোঁয়া উঠছে। এই ঝড় বৃষ্টির দিনে ধোঁয়া আসছে কোথা থেকে? প্রকৃতি মা যেন ইন্দ্রজালে চড়িয়ে রেখেছেন গোটা অঞ্চলটা। আলো আধারে ঘেরা গোটা পরিবেশ দেখে মনে হচ্ছে স্বপ্নময় কোনো এক মায়াবী জগতে পৌঁছে গেছে তারা। মুহূর্তেই আদিম যুগের রহস্যময় ব্যক্তিটি বলে উঠল, বাংলোটা একসময় হাঁক ডাক চিৎকার চেঁচামেচি হাসি ঠাট্টায় মেতে থাকত। আগেকার দিনের উন্নত স্থাপত্য কলার এক উত্তম নিদর্শন। তদানীন্তন রাজ্যে অনেক ওঠানামার সাক্ষী এই বাংলাটা। তখন কত প্রজা তাদের সমস্যা নিয়ে আসতো রাজাবাবুর কাছে। খুব ভালো মনের মানুষ ছিলেন আমাদের রাজা প্রতাপ নারায়ণ। অনেক বড় মাপের যোদ্ধাও ছিলেন, কিন্তু সেসব আজ ইতিহাস। সবকিছু শেষ করে দিল শুধু একটা অন্তর্কলহ। কিছু গুপ্তশত্রু একদিন রাতে অগ্নি সংযোগ করল মহলে, গোটা রাজ পরিবারকে একসাথে পুড়িয়ে মারার জন্য। কিন্তু ভাগ্যক্রমে রাজা ও রাজ পরিবার বেঁচে যায়। সময় থাকতে থাকতে তারা গুপ্ত রাস্তা দিয়ে মহল থেকে বেরিয়ে আসে, কিন্তু কিছু দাসী ওই অগ্নিকাণ্ডের শিকার হয়। তারপর থেকে রাজপরিবারের কেউই আর এই মহলমুখ হয়নি। কেউ কেউ মাঝে মধ্যে এই মহলে দাসদাসীদের অন্তিম আর্তনাদ শুনতে পায়। তাদের নাকি দেখাও যায় মাঝে সাঝে। মাঝে মধ্যে নাকি বাংলোটা থেকে ধোঁয়াও বের হতে দেখা যায়। সবই মায়া, ভ্রমই বটে।
ওই স্বর্ণযুগের সাক্ষী হয়ে এখন শুধু রয়ে গেছে এই পুরা বাংলোটা, আর সেটা আঁকড়ে বেঁচে আছি আমরা। আমরা বলতে সেখানে সেই রহস্যময় ব্যক্তিটি ছাড়া আর কোনো ব্যক্তিকে দেখতে পেল না সঞ্জয় ও অরণ্য। সেই ব্যক্তিটির মুখে বাংলোটার ইতিহাস পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনে তাকে সেই সব কালের প্রত্যক্ষদর্শী বলে মনে হচ্ছিল তাদের। ওখানে আমরা এখন কয়েকজন বন্ধুরা মিলে থাকি। ওরা সবাই কাজে গিয়েছে। রাত এখন অনেক হলো, আমারও দোকান বন্ধ করার সময় এসেছে। এই বলে সে একটি বাঁশের তৈরি হালকা দরজা দিয়ে তাঁবুর মতো দোকানটা বন্ধ করে দেয়। আলো বলতে সেই ব্যক্তিটির হাতে থাকা জ্বলন্ত মোম ও তাদের দুজনের কাছে থাকা ছোট্ট টর্চি ভরসা। তারা সবাই সেই বাংলোটার দিকে এগিয়ে যেতে থাকে। প্রথমে ওই ব্যক্তিটি, মাঝে সঞ্জয় ও সবার পেছনে অরণ্য। মুহূর্তেই অরণ্য বলে উঠল, এখন এখানে থাকাটা ঠিক হবে না, আমি চললাম। এই বলে সে গাড়ির দিকে হাঁটতে শুরু করল। সঞ্জয়ও তাকে অনুসরণ করে তার দিকে এগিয়ে গিয়ে বলল, এমনিতে আজ এসে বিপদের শেষ নেই, এখন এখানে থেকে যাওয়াটাই শ্রেয় হবে ভাই। উনি অভিজ্ঞ মানুষ, তাই এই অঞ্চলটা ওনার নখদর্পণে। উনি যখন যেতে না করছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই বলছি, এখন এখানে থেকে কাল ভোরে আবার যাত্রা শুরু করা যাবে। না দাদা, এখন যদি এখানে থাকি তবে তো নিজের কথা থেকে সরে আসা হবে। রহস্যময় ব্যক্তিটি বলল, আপনার সম্মুখে সমূহ বিপদ, আপনি আজ এখানেই থেকে যান বাবু। না, যা আছে ভাগ্যের তাই হবে, কেউ আটকাতে পারবে না। সে আমি থাকি আর না থাকি, তাই আমি যাচ্ছি। সেই ব্যক্তিটি একটি দীর্ঘশ্বাস ফেলল। সঞ্জয় বলল, তবে চলো ভাই, রওনা দেওয়া যায়। না দাদা, তুমি আজ এখানেই থাকো। আমি চাই না শুধু আমার দেওয়া একটা কথা রাখার জন্য তোমার বা তোমার পরিবারে কোন বিপদ হোক। তোমার কিছু হলে তোমার বউ বাচ্চা বাবা মার কি হবে? তুমি এখানেই থাকো। সঞ্জয় তাও যাওয়ার জন্য জোর করতে লাগলো। সে বলল, একসাথেই যখন বেরিয়েছি, গন্তব্য পর্যন্ত একসাথেই থাকবো, তাই আমিও যাচ্ছি। অরণ্য বলল, একবার তোমার পরিবারের কথা চোখ বন্ধ করে ভেবে তারপরে বলো যাবে কিনা। সঞ্জয় চুপ করে রইল। অরণ্য ট্যাক্সিতে উঠল, আবার স্টার্ট উঠল। সঞ্জয়ের কাছ থেকে গোটা যাত্রাপথটা সে শুনে দিয়ে রাত প্রায় 11টা বাজে। অরণ্য রওনা দিল তার গন্তব্যে। সঞ্জয়ও অরণ্য হাত নাড়িয়ে একে অপরকে বিদায় জানান। এদিকে সঞ্জয় রয়ে গেল সেই স্থানে। পরিবারের প্রতি টানটাই যেন তার যাত্রাপথকে বাধাগ্রস্ত করল। তার চোখের কোণে জল। সে দেখল অনন্যের ট্যাক্সিটা ক্রমশ এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে। সে একবার মনস্থির করল সেও যাবে, যাই হয়ে যা। পেছন থেকে সে 2-1 বার অরণ্যকে ডাকল, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। ট্যাক্সিটা যাওয়ার পর কয়েকটা পাতা বয়ে যাওয়া বাতাসে চুরকির মতো বাক্যেই পড়ে গেল। এখন শুধু ট্যাক্সিটার পেছনের লাইট দুটো দেখা যাচ্ছে। ক্রমশ সেই লাইটটাও যেন মুছে গেল অন্ধকারে। অরণ্য আপন মনে গাড়ি চালিয়ে যাওয়ার রাস্তায় খানা খন্দ পেরিয়ে এগিয়ে যেতে থাকলো গন্তব্যের উদ্দেশ্যে। ব্যাগের প্রেমালাপ এখনো শোনা যাচ্ছে। শোঁ শোঁ শব্দে বাতাস এখনো বয়ে চলেছে। অরণ্যের পঙ্গু ট্যাক্সিটা যেন আগের থেকে আরো জোরে ছুটছে। এর মধ্যে ইন্দ্রদেব আবার তার কৃপা দৃষ্টি বর্ষণ শুরু করেছে।
যে রাস্তা দিয়ে অরণ্য এগিয়ে চলেছে তার দুপাশের নিচু জমিগুলো জলপূর্ণ হয়ে মনে হচ্ছে অরণ্য যেন সমুদ্রের মাঝের কোনো রাস্তা দিয়ে যাচ্ছে। গাড়ি চালাতে চালাতে অরণ্য যেন স্মৃতির সাগরে ডুব দিল। আজ তার বাবা মায়ের কথা তার খুব মনে পড়ছে। বাবা মার স্নেহ, ভালোবাসা, ছোটবেলার সব স্মৃতি, সাত পুরুষের ভিটে, জ্ঞাতি গোষ্ঠী, বন্ধু বান্ধব, তার প্রথম প্রেমের স্মৃতিগুলো যেন তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। হাতে হাত দিয়ে পথ চলা, বিভিন্ন কথাবার্তা স্মৃতিচারণ করতে গিয়ে তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে দিল। মুহূর্তে বিপরীত দিক থেকে সাইকেলে চেপে আসা একটি লোক অরণ্যের ট্যাক্সির সামনে চলে আসে। অরণ্য দিক বিদিক জ্ঞান শূন্যভাবে চোখ বন্ধ করে পুরো শক্তিতে ব্রেক চাপে। চোখ খুলে সামনে কিছু দেখতে না পেয়ে সে হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে সে কিছুই দেখতে পেল না। কোনো লোক বা সাইকেল তো দূরে থাক, আশেপাশে কোনো প্রাণী পর্যন্ত নেই। অবাক দৃষ্টিতে চারপাশে দেখল। ট্যাক্সিটার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে। খানিকটা হতবাক হয়ে সে ট্যাক্সিতে গিয়ে উঠল এবং ট্যাক্সিটা স্টার্ট দিল। ট্যাক্সিটা কিছুটা এগিয়ে যেতে থাকে। হঠাৎ অরণ্য ট্যাক্সিতে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি অনুভব করতে লাগলো। কেউ যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অরণ্য পিছন ফিরে তাকায়। কিছুই তার দৃষ্টিগোচর হয় না। অবাক দৃষ্টিতে সে গাড়ি চালাতে থাকে। কৌতূহল বশত সে বারবার পিছন ফিরে তাকাতে থাকে। চলতে চলতে সামনে একটা নদী দেখতে পায়। উগ্রতার জলপ্রবাহ, নদীটির জল ফুসছে। অরণ্য মাঝ নদীতে একটা নৌকা দেখতে পেল, তাতে আলো জ্বলছে। এই নদীর বৃষ্টি পূর্ববর্তী ব্রিজের স্মৃতি উস্কে দিল। অরণ্য মন্ত্রোচ্চারণ করতে করতে ব্রিজটা পার হয়ে বনভূমিতে প্রবেশ করে। বনভূমি থেকে এই অঞ্চলটাকে পাহাড়ি অঞ্চল বলাটাই শ্রেয়। আশেপাশে ছোট বড় টিলা ঠায় দাঁড়িয়ে আছে। সে দূর থেকে দেখতে পেল কিছু পাহাড় সারিবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে বেরিয়ে গেছে তার কান ঘেঁষে। সে দেখল একটি কালো কুচকুচে জীব রাস্তা পার হলো। তার চোখ দুটো জল জল করছে। মুহূর্তে সে দেখল একটি অনেক বড় উঁচু লম্বা মানুষ সদৃশ ছায়া রাস্তার দুপাশে পা দিয়ে দাঁড়িয়ে আছে। অরণ্য এক দৃষ্টিতে সেই ছায়াটির দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল। মুহূর্তের মধ্যে তার ট্যাক্সিটা একটি মাইল ফলকে ধাক্কা খেয়ে উল্টে একটি খাদে পড়ে গেল। পরিচিত জগতের শব্দ গন্ধহীন এক অদ্ভুত অবস্থায় নিমজ্জিত গোটা পরিবেশ। অশ্রুতপূর্ব অব্যক্ত শব্দ তরঙ্গ কেমন যেন একটা শিহরণ বয়ে আনে। এখন প্রায় মধ্যরাত্রি। ইন্দ্রদেব তার কৃপা দৃষ্টি বর্ষণ করা বন্ধ করেছেন। বয়ে চলা দমকা হাওয়া ক্রমশ উড়িয়ে নিয়ে যাচ্ছে ঘন কালো মেঘগুলিকে। ধীরে ধীরে তারায় ঠাসা আকাশ প্রকট হচ্ছে। একটি ঝাপসা আঁধারি পথ দিয়ে এগিয়ে চলল অরণ্য। চারদিক থমথম করছে, কোথাও কোনো জনমানবের সারা শব্দ নেই। গন্তব্য এখনো অনেকটা দূর। এবড়ো খেবড়ো পথে আগের তুলনায় অনায়াসে এগিয়ে চলেছে সে। সে মুহূর্তে একটি শব্দ শুনতে পেল এবং তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। সে দেখল একটি গরুর গাড়ি তার দিকে এগিয়ে আসছে। এই সময় এই নির্জন রাস্তায় গরুর গাড়িটা দেখে অরণ্য বেশ অবাকই হলো। গাড়িটা তার কাছে এসে দাঁড়ালো।
সে দেখল একটি ছোট্ট ছাউনি দেওয়া গাড়িটিতে একটি লণ্ঠন ঝুলছে। এক কাঁপা কাঁপা আলোয় অদ্ভুত সব ছায়ার সৃষ্টি হচ্ছে। গাড়িটার সামনের দিকে কম্বল মুড়ি দিয়ে একজন ব্যক্তি বসে আছে। গাড়িতে আর কেউ নেই। সে ব্যক্তি গাড়োয়ান হবে। ব্যক্তিটি বলে উঠল, কোথায় যাচ্ছেন এই পথ ধরে? এত রাতে এই পথের অভিযাত্রী তো সাধারণত কেউ হয় না। অরণ্য বলল, আমার নেহাতি দরকার আছে, তাই এখন এই পথ দিয়ে যেতে হচ্ছে। আপনি এই সময় এই পথে করছেনটা কি? আমার তো এটাই কাজ বাবু, আপনাদের মতো অভিযাত্রীদের তাদের গন্তব্যে এগিয়ে দেওয়া। এই বলে কারওয়ান তার গাড়িটা ঘুরিয়ে নিল। গাড়ি টানার জন্য গাড়িটার সামনে দুটো বাধা আছে, দুটো বলদ। সে বলল, কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি গাড়িতে চাপুন তো। অরণ্য অবাক দৃষ্টিতে সে গাড়োয়ানের দিকে তাকিয়ে রইল এবং গাড়িতে চেপে বসল। কাকড়ময় রাস্তার মাঝে মধ্যে কিছু কিছু অংশ কালো কয়লার কুড়ো দিয়ে তৈরি। ওইসব জায়গাতেই যা গাড়িটা আটকে ধরছিল। তাছাড়া গাড়িটা মন্থর গতিতে গন্তব্যের উদ্দেশ্যে ক্রমশ এগিয়ে যাচ্ছে। অরণ্য ভুলে উঠল, গাড়োয়ানজি, আপনার বাড়ি কোথায়? গাড়োয়ান বলল, আমার আবার বাড়ি? কেন, আপনার বাড়ি নেই? তা থাকবে না কেন বাপু, ওখানেই তো আপনাকে নিয়ে যাচ্ছি। আপনার বাড়ি গিয়ে আমি কি করব? আমার বাড়ি হয়েই তো আপনার গন্তব্যে যাওয়ার রাস্তা। খানিকক্ষণ চুপ করে থেকে অরণ্য বলে উঠল, তা আপনার বাড়ি যদি এই দিকেই হয়, তো আপনি বিপরীত দিকে যাচ্ছিলেন কেন? আপনাকে নিতেই তো এলাম, আমি বুঝেছিলাম আপনি আসছেন। কিভাবে বুঝলেন আপনি? ও, আপনিও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়বেন। এই বলি ব্যক্তিটি চুপ করে গেল। সেই যে কিছু কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তাদের চিৎকার এখনো থামেনি। মুহূর্তেই রাস্তায় পড়ে থাকা শুকনো পাতার উপর খড়মড় শব্দ শুনতে পেল অনন্য। কিন্তু চারপাশে তাকিয়ে কিছুই ঠাউর করতে পারল না। মস্ত লম্বা মানুষ সদৃশ্য ছায়াটা আবার তার নজরে এলো। ছায়াটার মুখাবয়বও যেন এবার নজরে এলো অরণ্য। ছায়াটার মুখে এক মুহূর্তে হাসি, ও ঠিক তার বড় মুহূর্তে হাত জোর করে কিছু যেন বলার চেষ্টা করছে। অরণ্য গাড়ির ছাউনির নিচে বসে চুপচাপ সেটা দেখতে থাকলো এক দৃষ্টিতে। সে একবার গাড়োয়ানকে ডাকলো, গাড়োয়ানজি, ও গাড়োয়ানজি। সেই ব্যক্তিটির কোনো সাড়া শব্দ নেই। গাড়োয়ান চুপ করে সামনের দিকে তাকিয়ে গরুর গাড়ি চালাচ্ছে, আর গরুগুলো যেন অবাক ভঙ্গিতে রাস্তা চিনে এগিয়ে চলেছে। তাদের সওয়ারি দুলতে দুলতে ধীর গতিতে এগোচ্ছে গন্তব্যে। হঠাৎ গাড়োয়ান নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, আজ যা ইতিমধ্যে দেখেছেন বা দেখবেন, যা শুনবেন তা দেখে বা শুনে অবাক হওয়ার মতো কিছুই নেই। সময়ে আপনাকে এসবের অভ্যস্ত করে তুলবে। সে একবার গাড়ি টানতে থাকা গরুগুলোকে বলল, তাড়াতাড়ি চল তোরা, তোরা কি আজ বাবুকে আরাম করতে দিবি না? অরণ্য বুঝতে পারল গাড়িটা এখন দ্রুত এগোচ্ছে। অরণ্য গাড়োয়ানকে বলল, আপনার রাতের খাওয়া হয়েছে? খানিক চুপ করে থেকে সে বলল, খেয়েছি ছোট মোটো। আপনি? আগেই খেয়েছি। এইভাবে গাড়িটা চলতে চলতে হঠাৎ থেমে যায়। গাড়োয়ান বলে উঠল, কিরে থামলি কেন? ও, আমরা তো এসেই পড়েছি, আমিই বুঝতে পারিনি।
ওরা ঠিক জায়গা চিনে থেমে গেছে। আসলে বলতে গেলে ওরা আমার অনেক দিনের সঙ্গী। আমরা একসঙ্গে অনেক দিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত। ওরে, আজ ভেতর পর্যন্ত চল। বাবু নতুন এসেছেন কিনা উনি আজ আমাদের অতিথি। অরণ্য দেখল আম কাঁঠালের একটি বাগানের মধ্যে দিয়ে গাড়িটা চলছে। ডান পাশে একটি বিরাট নিম গাছ নজরে এলো তার। গাড়িটা থেমে গেল। গাড়োয়ান বলল, বাবু নামুন, আমরা এসে গেছি। গাড়ি থেকে নেমে পা হাতে কেমন একটা পোড়া বাড়ি নজর এলো অরণ্য। গাড়োয়ান বলল, চলুন। সে দেখল ব্রিটিশ আমলের তৈরি। ওটা বাড়িতে শুধু একটি ঘরের জানলা থেকে আলো আসছে। তারা দুজনেই সেই বাড়িতে প্রবেশ করলো। বিদ্যুৎ নেই? না, এই নির্জন এলাকায় বিদ্যুৎ কোথা থেকে? আর আমরা বিদ্যুৎ ছাড়াই অভ্যস্ত। অন্য কেউ থাকে না এখানে? অনেকেই থাকে। কোথায়? কাউকেই তো দেখছি না। সময় হলে সবাইকেই দেখতে পাবেন। আগে রুমটা তো দেখুন। রুমটা বেশ বড় সড়ো। খাট, আসবাবপত্র সবই পুরোনো দিনের। রুমটাতে একটা মোম জ্বলছে, তার পাশেও আরো একটি মোম রাখা। জানলা দিয়ে হয়তো এই ঘরের আলোটাকেই দেখা যাচ্ছিল। মোমবাতিটির সর্বংসহা আলো ঘরটিকে অন্য মাত্রা দান করেছে। আশেপাশে যেন অতিলৌকিক বাসিন্দারা জেগে উঠছে ক্রমশ। তাদের উপস্থিতি অনুভব করতে পারছে অরণ্য। ঝাপসা কি যেন নজরে পড়ছে অরণ্য। কিন্তু ভয় বিষয়টা যেন তার মন থেকে পুরোপুরি মুছে গেছে চিরকালের জন্য। অরণ্য খাটের উপর শুয়ে আরাম করছিল, কিন্তু মুহূর্তে সে শুনতে পেল কেউ যেন তার রুমের দরজায় ধাক্কা দিচ্ছে। সে উঠে দরজা খুলে বের হলো, কিন্তু কাউকে দেখতে পেল না। করিডোর দিয়ে এগোতে এগোতে সে লক্ষ্য করল প্রত্যেকটা রুম দীর্ঘদিন থেকে তালাবন্ধ। উপরে নিচে কোথাও কোনো জনমানব আছে বলে মনে হলো না তার। হঠাৎ অরণ্য অনুভব করল বন্ধ রুমগুলোতে কারা যেন জেগে উঠেছে। তাদের পা ফেলার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। কেউ যেন কাশছে। হঠাৎ যেন একটি বাচ্চা চেঁচিয়ে উঠেই থেমে গেল। কেউ যেন খড়ম পায়ে হাঁটছে। একটা কক্ষে কোনো নারী যেন ক্রোধে চিৎকার করছে। কারা যেন তার চোখ মুখ হাত সব থামিয়ে দিতে চাইছে। আবার কেউ যেন উচ্চস্বরে পাঠ করছে। মুহূর্তেই শোনা যাচ্ছে ভয়ঙ্কর কাটা কাটা কণ্ঠে জবাব দেওয়ার শব্দ। একটা গোঙা নিঃশব্দ, একটা স্পষ্ট ফটফটা নিঃসংকেত। কি হচ্ছে এসব? হঠাৎ সে দেখল গাড়োয়ান তাকে ডাকছে। অরণ্য তার দিকে এগিয়ে গেল। সে তাকে নিয়ে একটি ঘরে ঢুকে যায়। সেখানে অনেক অপরিচিত ব্যক্তিকে দেখতে পেল। কয়েকজন লোক, মহিলা ও বাচ্চারা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কারণ তাদের সবার সাথে অরণ্যর পরিচয় করে দেয়। রাতটা সেখানেই কাটায় অরণ্য। পরদিন সকালে রাজুবাবুর দিদি ফোন করলেন রাজুবাবুকে। তার কথা শুনে মনে হচ্ছিল তার চিন্তা অনেকটাই লাঘব হয়েছে। পাহাড় সমান বোঝা থেকে তিনি যেন মুক্তি পেয়েছেন। সে অনেকটা আনন্দের সাথে বলে উঠল, ভাই, তুই এই সময় আমাদের পাশে না দাঁড়ালে হয়তো তিতলির বিয়েটা দিয়েই উঠতে পারতাম না। লজ্জায় হয়তো গলায় দড়ি দিতে হতো। তোর পাঠানো 50,000 টাকাটা পেয়ে ভরসা পেলাম যে আমি তিতলি মাকে ভালোবেসেই তার শ্বশুর বাড়িতে পাঠাতে পারবো। তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই। এই বলেই সে কেঁদে বলল।
থামো দিদি, থামো। আমি এমন কি করেছি? মা মারা যাওয়ার পর তুমি তো আমার মায়ের জায়গা নিয়েছো। তুমি না থাকলে আমি কি তোমাকে আজ এখানে আসতে পারতাম? এসব তো তোমারই, তোমার থেকেই তোমাকে দিলাম। তাছাড়া জ্যোতিশ্রী যেমন আমার মেয়ে, তিন্নিও তো আমারই মেয়ে। ওর জন্য করব না তো কার জন্য করব? ছাড়ো তো, ওসব নিয়ে ভেবো না। এখন তুমি বিয়ের কাজে মন দাও। অরণ্য আর সঞ্জয় কোথায়? ওরা না থাকলে এই টাকাটা পাঠানো সম্ভবই হতো না। সারা রাত ওদের সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। দাও ফোনটা ওদের দাও, কথা বলি। রাজুবাবুর দিদি বলল, কই, এখানে তো শুধু অরণ্যই এসেছিল, আর তো কেউ আসেনি। কি বলছো? তোমাকে টাকা পাঠানোর জন্য তো অরণ্য আর সঞ্জয় দুজনে গিয়েছে। আর এসেছিল বলতে ও এখন ওখানে নেই? না, এখানে একজনই এসেছিল। আমি যখন তোর ওখানে গিয়েছিলাম তখন তো অরণ্যকে দেখেছিলাম। উম, ও তো অরণ্যই ছিল। ও আমার হাতে টাকাটা দিয়েই চলে গেল। ও তো বললাম থেকে যাবার জন্য, বারবার ডাকলাম, কোনো উত্তর তো দূরে থাক, ও একবার ফিরেও তাকায়নি। কিন্তু হ্যাঁ, টাকাটা দেওয়ার সময় ওর মুখে একটা অদ্ভুত তৃপ্তির ছাপ দেখেছি। সারা জীবনের তৃপ্তি যেন তার মুখে একবারে ফুটে উঠেছে। অনেক কষ্ট করে কিছু প্রমাণের চেষ্টা করেছে ও। তাতে সফল হওয়ার মুখ ভরা হাসি ছিল ওর মুখে। এমনটা তার মুখে আগে কখনো দেখিনি। রাজুবাবু খানিকটা অবাক হলো। রাজুবাবু বলল, ট্যাক্সি নিয়ে ও কখন বেরিয়েছে? ট্যাক্সি কোথায়? ট্যাক্সি তো ছিলই না। ছিল না? না। তুমি কি দেখেছো ও কোন দিকে গিয়েছে? কোনো কোনো কথার উত্তর না হতে আমি ওর পিছন পিছন গিয়ে দেখলাম ও নেই। ও প্রচন্ড গতিতে উত্তর পূর্ব দিকে পায়ে হেঁটে রওনা দিয়েছে। রাজুবাবু দেখলো তার অন্য ফোনে একটা কল এসেছে। সে তার দিদির কলটা রাখে। অরণ্যের কথা ভাবতে ভাবতে অন্য কলটা রিসিভ করলো। সঞ্জয় ফোন করেছে। সে ভাঙা ভাঙা গলাতে কাঁদতে কাঁদতে বলল, অরণ্য, অরণ্য। কি হয়েছে, কি হয়েছে অরণ্যের? অরণ্য আর নেই। রাতে ওর গাড়ি খাদে পড়ে গেছে। ওখানেই সব শেষ। আমি ওর লাশের পাশেই দাঁড়িয়ে আছি। কি? তুমি তো ওর সাথেই গিয়েছিলে? না, রাস্তায় কিছু ব্যক্তি যেতে না করেছিল, বলেছিল গেলেই বিপদ হবে। আর তুমি ওকে একা ছেড়ে দিলে? না, আমি শেষ পর্যন্ত যেতে উদ্যত ছিলাম, কিন্তু ও চায়নি। আপনাকে দেওয়া ওর কথা রাখতে গিয়ে আমার কোনো বিপদ হোক, তাই ও আমাকে রেখে এই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। ও যেমন আপনাকে দেওয়া কথা রাখতে বদ্ধপরিকর ছিল, ঠিক তেমনি চায়নি ওর জন্য কেউ বিপদে পড়ুক। আমি তাও যেতে চাইলে তখন ও আমাকে আমার পরিবারের কথা বলে আটকে দেয়। তাও হতেই আমি ওর পিছু নিই, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসি। সকালে অন্য একটা গাড়ি করে আপনার দিদির বাড়ি যাওয়ার পথে লোকের ভিড় দেখে গাড়িটা থামি। গাড়ি থেকে নেমে দেখি আমাদের এত বড় একটা বিপদ হয়েছে। রাজু বলল, কোথায় আছিস তুই? ঠিকানাটা বল, আমি আসছি। এই বলে ঠিকানাটা শুনে ফোন রেখে রাজু রওনা হলো। এখানে ট্রাভেল এজেন্সির লোকজন ছাড়া অরণ্যের আপন কেউ নেই। সঞ্জয় তার গলায় বেঁধে দেওয়া অরণ্যের প্রেমিকার উপহারটি, দেওয়া রুমালটি অরণ্যের লাশের উপর সযত্নে রেখে দেয়। মৃদুমন্দভাবে বইতে থাকা হাওয়া সেই রুমালটাকে অরণ্যের মুখের কাছে নিয়ে যায়। বইতে থাকা হাওয়াটা যেন অসীম তৃপ্ততায় পূর্ণ হাওয়া,
ইচ্ছা চঞ্চল বিষণ্ণ মনকে করে তোলে শান্ত ও প্রফুল্ল। অরণ্যের আত্মা যেন পরম শান্তি পেয়েছে। মৃত্যুর সময় তার প্রেমিকার ছোঁয়া যেন তার সঙ্গেই রইল। অরণ্য ছেড়ে যাওয়া তার প্রেমিকা ও সমাজের সকলের কাছে প্রমাণ করে দিল এ কথা দিত কথা রাখার জন্য। সে কোনো মূল্যে কাউকে দেওয়া কথা সে রাখতে জানে। সঞ্জয় ডমরুকী সাধুটার শেষ কথা, বন্ধু আবার দেখা হবে, কথাটার মানে এতক্ষণে বুঝতে পেল। সঞ্জয় মনে মনে ভাবতে থাকলো অরণ্যের লাশটা তার 7 পুরুষের ভিটে কোচবিহারে পাঠাতে হবে, আর তার সাথে যাব আমি শেষ যাত্রার সঙ্গী হতে।